আজকে আমরা আলোচনা করব মাসুদের লেখা একটা ছোট গল্প নিয়ে। গল্পটা খুব ছোট কিন্তু মানে ভীষণ পাওয়ারফুল। হুম। শুরুটা হচ্ছে এমন একটা জায়গা থেকে যা হয়তো আমাদের অনেকের জীবনেই কোনো না কোনো সময় এসছে। মানে নিজের উপর একদম বিশ্বাস নেই। ওই যে অনুভূতিটা, আমার দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, হ্যাঁ। খুব পরিচিত একটা অনুভূতি। একেবারে আশা ছেড়ে দেওয়ার মতো অবস্থা। ঠিক, এটা মানুষকে ভেতর থেকে একেবারে অবশ করে দেয়, তাই না? অবশ্যই। এটা একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর সংকট। যখন কেউ ধরেই নেয় যে তার কোনো পোটেনশিয়াল নেই, তখন তো আর এগোনোর শক্তিই থাকে না। মাসুদের গল্পটা কিন্তু ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হচ্ছে, যেটা এটাকে খুব রিলেটেবল করে তোলে। একদম। তো আমরা আজ এই গল্পটার গভীরে যাব একটু, বোঝার চেষ্টা করব যে এই রকম একটা নিরাশা, আত্মবিশ্বাসের অভাব থেকে একজন মানুষ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। হুম। কিভাবে খুব ছোট ছোট প্রায় ইনসিগনিফিক্যান্ট মনে হওয়া স্টেপগুলো একটা বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। চলুন গল্পটা একটু খুলে দেখি এর ভেতরে কি আছে। এখানে আসলে মূল ব্যাপারটা হলো পার্সোনাল ট্রান্সফরমেশন আর লেগে থাকার যে একটা অবিশ্বাস্য ক্ষমতা সেটা। গল্পটা আমাদের এটাই দেখায় যে মেন্টাল যে বাধাগুলো থাকে সেগুলো পেরিয়ে কিভাবে মানে রিয়েলিস্টিক পদক্ষেপ নেওয়া যায়। এটা শুধু উইল পাওয়ারের গল্প নয়, এটা স্ট্র্যাটেজি আর ধৈর্যেরও গল্প। গল্পের শুরুতে যদি দেখি চরিত্রটা একদম ভেঙে পড়া অবস্থায়, নিজে ক্ষমতা নিয়ে ফিউচার নিয়ে মনে কোনো ছিটেফোঁটা আস্থাও নেই। সে যেন মেনেই নিয়েছে যে তার লাইফটা শেষ, ফেলিয়ার। হ্যাঁ, আর চারপাশের মানুষজনও হয়তো তার এই ধারণাটাকে আরও শক্ত করে দিয়েছে, এরকম হয়তো। ঠিক, যখন একজন মানুষ নিজের আর পারিপার্শ্বিকতার এমন নেগেটিভিটির শিকার হয়, তখন সেটা যে কি পরিমাণ সাফোকেটিং হতে পারে। এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো কাজ করে, তাই না? কনফিডেন্স নেই, তাই কাজ করতে ইচ্ছে করে না। কাজ না করলে ফেলিওর আসে, আর ফেলিওর দেখলে কনফিডেন্স আরও কমে যায়। এই চক্র ভাঙাটা খুবই কঠিন। একটা মোমেন্ট এলো যখন সে নিজের ভেতরে ঠিক করল, না, এখনো সময় আছে, নিজেকে বদলাতে হবে, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে। এই মোমেন্টটা খুব ক্রুশাল। হ্যাঁ, এই একটা সিদ্ধান্ত, এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফট যেন তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমার কাছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট লাগে। এই ডিসিশনটা সে নিল কিভাবে, কোথা থেকে এলো এই শক্তি। এটাই তো সাইকোলজির একটা ইন্টারেস্টিং দিক। অনেক সময় মানুষ একেবারে দেওয়ালে পিঠ থেকে গেলে বা খাদের কিনারায় পৌঁছে গিয়ে হয়তো ঘুরে দাঁড়ানোর শক্তিটা খুঁজে পায়। এই সিদ্ধান্তটা আসলে নিজের সিচুয়েশনের পুরো রেসপন্সিবিলিটি নেওয়া। ও, সে আর অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ দিচ্ছে না। সে বলছে, ওকে, অবস্থা খারাপ, কিন্তু এটা বদলানোর দায়িত্ব আমার। নিজের লিমিটেশন নিয়ে যে ধারণাটা সে এতদিন ধরে রেখেছিল, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য যে একটা ভীষণ ইনার স্ট্রেংথ দরকার, সেটাই এখানে কাজ করেছে। এটা হঠাৎ আসা কোনো আবেগ নয়, বরং একটা গভীর উপলব্ধি থেকে আসা স্থির সংকল্প। বাহ, দারুণ বললেন। এই রেসপন্সিবিলিটি নেওয়ার আইডিয়াটা খুব পাওয়ারফুল। আর সিদ্ধান্তটা নেওয়ার পর সে কিন্তু বিশাল কোনো প্ল্যান করেনি। রাতারাতি কিছু করে ফেলার স্বপ্ন দেখেনি। না, একদমই না। বরং খুব বাস্তবসম্মত, খুব সাধারণ, কিন্তু মানে ভীষণ দৃঢ় একটা পদক্ষেপ নিল। কি সেটা? রোজ অল্প অল্প করে টাকা জমানো শুরু করল। দিনে মাত্র 10 টাকা। ভাবা যায়, দিনে 10 টাকা? আজকের দিনে এই অ্যামাউন্টটা তো অনেকের কাছেই কিছুই না মনে হতে পারে। ঠিক তাই। আর গল্পেও তো সেটাই বলা আছে। যখন সেটা শুরু করল, অনেকেই হাসাহাসি করেছে, টিটকেরি দিয়েছে, এই 10 টাকায় কি হবে রে। এই ব্যাপারটা কিন্তু খুব ফ্যামিলিয়ার, তাই না? একদম। আমরা যখন নতুন কিছু শুরু করতে যাই, বিশেষ করে যদি ছোট করে শুরু করি, তখন আশপাশের লোকজনের কাছ থেকে এরকম অনেক নেগেটিভ কথা, অনেক সন্দেহ শুনতে হয়। 100 বার। আর এখানেই তো গল্পের চরিত্রটার মেন্টাল ফোর্সের পরিচয় পাওয়া যায়। সে কিন্তু ওইসব কথায় কান দেয়নি, দমে যায়নি, সে তার ডিসিশনে স্টিক করে থেকেছে। এই যে ইগনোর করার ক্ষমতা, এটাও কিন্তু একটা বিরাট শক্তি। নিঃসন্দেহে সে থামেনি। তার ওই কনসিস্টেন্সিটাই তাকে এগিয়ে নিয়ে গেছে। দিনে 10 টাকা করে জমিয়ে মাসের শেষে হলো 300 টাকা, আর বছর শেষে সেটা দাঁড়ালো 3650 টাকায়। গল্পে হিসাবটা খুব ক্লিয়ারলি দেওয়া আছে। হুম। আমার মনে হয় এটা শুধু টাকার হিসাব নয়, এটা তার ডিটারমিনেশন, তার ডিসিপ্লিন আর লক্ষ্যের প্রতি ফোকাসড থাকার একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। আপনি খুব জরুরি একটা পয়েন্ট বলেছেন,
টাকার অ্যামাউন্টটা এখানে হয়তো ততটা ম্যাটার করে না। আসল জিনিসটা হলো রেগুলার একটা হ্যাবিট তৈরি করা আর ধৈর্য ধরে রাখা। সাইকোলজিতে আমরা যেটাকে বলি হ্যাবিট ফরমেশন। আচ্ছা। প্রতিদিন একটা ছোট কাজ নিয়ম করে করতে থাকলে সেটা আমাদের ব্রেনে এক ধরনের পজিটিভ ডিসিপ্লিন তৈরি করে। এই নিয়মিত সেভিংসটা শুধু তার একটা ছোট্ট ফিন্যান্সিয়াল বেসই তৈরি করেনি, বরং তার মধ্যে সেলফ কন্ট্রোল, ফোকাস আর ধীরে ধীরে আত্মবিশ্বাসও তৈরি করেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সামান্য ৩,৬৫০ টাকা দিয়েই সে নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করে ফেলল। হ্যাঁ, যে লোকটা কদিন আগেও ভাবতো আমার দ্বারা কিচ্ছু হবে না, সে এখন একজন এন্টারপ্রেনিওর। হয়তো খুব ছোট স্কেলে শুরু, কিন্তু এটা তো একটা মেন্টাল লিপ। অবশ্যই। এখানে আমরা দেখতে পাই কিভাবে ছোট ছোট স্টেপস একসাথে হয়ে একটা বড় ইনিশিয়েটিভের জন্ম দেয়। এই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট। সে তো এই টাকাটা জমিয়ে অন্য কিছুও করতে পারত, হয়তো কোনো আর্জেন্ট প্রয়োজন মিটিয়ে ফেলত। ঠিক। কিন্তু সে তা না করে একটা লং টার্ম প্ল্যান করল, ব্যবসায় ইনভেস্ট করল। এটা দেখায় যে তার মধ্যে শুধু সেভিংসের হ্যাবিটই নয়, ভবিষ্যতের জন্য ভাবার ক্ষমতাও তৈরি হয়েছে। হ্যাঁ, এই ফিউচার নিয়ে ভাবার ক্ষমতাটাই তাকে পরের ধাপে নিয়ে গেল। ব্যবসা শুরু করাটাই তো এনাফ নয়, এরপর শুরু হলো আসল স্ট্রাগল, মানে কঠোর পরিশ্রমের পালা। ঠিক। গল্পে একটা অসাধারণ লাইন আছে, সকালে কাজ করত, রাতে স্বপ্ন দেখত। এই লাইনটা আমার একেবারে গেঁথে গেছে মনে। এটা যেন তার লাইফ স্ট্রাগলের একটা পারফেক্ট ছবি। খুব সুন্দর লাইন। একদিকে দিনের হার্ড রিয়ালিটি, হাড় ভাঙা খাটুনি, অন্যদিকে রাতের বেলা ফিউচারের স্বপ্ন দেখা। এই দুটো মিলিয়েই তো জীবন, তাই না? একদম, খুব সুন্দর বলেছেন। এই লাইনটা এন্টারপ্রেনিয়রশিপের একটা এসেন্স তুলে ধরে। একদিকে গ্রাউন্ডেড থেকে কাজ করে যাওয়া, অন্যদিকে স্বপ্নের ডানায় ভর করে ইন্সপিরেশন খোঁজা। এই ব্যালেন্সটা রাখা খুব জরুরি। শুধু স্বপ্ন দেখলে তো হবে না, আবার শুধু খাটুনিতে ডুবে থাকলেও মোটিভেশন পাওয়া কঠিন। আর গল্পে এটাও বলা আছে যে প্রথম বছরে তার লাভ খুব বেশি ছিল না। এটাও কিন্তু খুব রিয়েলিস্টিক একটা টাচ। হ্যাঁ, অবশ্যই। যে কোনো নতুন উদ্যোগে, বিশেষ করে ছোট ক্যাপিটালের ব্যবসায়, শুরুতে বিশাল প্রফিটের আশা করাটা ঠিক না। এখানেই তো অনেকে ধৈর্য হারিয়ে ফেলে, হাল ছেড়ে দেয়। ঠিক। কিন্তু সে দেয়নি, সে পরিশ্রম চালিয়ে গেছে। এখানেই তার ক্যারেক্টারের যে গ্রিট, সেটা আবার প্রুভড হয়। একদম। ফেলিওর বা স্লো প্রগ্রেসকে নর্মাল হিসেবে অ্যাকসেপ্ট করে লেগে থাকার যে মেন্টালিটি, সেটাই হলো পারসিভিয়ারেন্স। সে প্রথম বছরের কম লাভ দেখে ফ্রাস্ট্রেটেড হয়নি, বরং এটাকে একটা লার্নিং অপরচুনিটি হিসেবে নিয়েছে। এটা একটা বড় লেসন। ইনিশিয়াল রেজাল্ট দিয়ে ফাইনাল জাজমেন্ট করা উচিত না। শুধু তাই নয়, তার ব্যবসার যে স্ট্র্যাটেজি, সেটাও বেশ স্মার্ট আর এফেক্টিভ ছিল। গল্পে বলছে যা আয় হতো তার হাফ সে আবার ব্যবসায় ইনভেস্ট করত। হুম। নতুন মাল কিনত, আবার বেচত। এই প্রসেসটা সে কন্টিনিউ করেছে। এর ফলে কি হলো? এর ফলে যা হলো সেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলতে পারি কম্পাউন্ডিং এফেক্টের একটা সিম্পল এক্সাম্পল। আচ্ছা। সে প্রফিটের পুরোটা কনজিউম না করে একটা অংশ রিইনভেস্ট করেছে। এতে তার ক্যাপিটাল ধীরে ধীরে বেড়েছে, ব্যবসার সাইজ বড় হয়েছে, হয়তো প্রোডাক্ট রেঞ্জও বেড়েছে। এটা অনেকটা স্নোবল এফেক্টের মতো। শুরুতে ছোট থাকলেও গড়াতে গড়াতে বড় হয়। এই রিইনভেস্টমেন্টের ডিসিশনটা তার লং টার্ম ভিশনেরই প্রমাণ। তাহলে এখানে কোর আইডিয়াটা দাঁড়াচ্ছে শুধু হার্ডওয়ার্ক নয়, সাথে রাইট স্ট্র্যাটেজি আর ভবিষ্যতের জন্য আজকের কিছু স্যাক্রিফাইস করার মেন্টালিটি। একদম। টেম্পোরারি লাভের লোভ সামলে লং টার্ম গ্রোথের জন্য ইনভেস্ট করা, এটা একটা ম্যাচিওর বিজনেস ডিসিশন। গল্পের চরিত্রটি এই কাজটাই করেছে। সে ধৈর্য ধরেছে এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়েছে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নও সামনে আনে। ইনিশিয়াল সাকসেসকে ক্যাপিটালাইজ করে কিভাবে লং টার্ম সাস্টেনেবল গ্রোথ অ্যাচিভ করা যায়। এই গল্প তার একটা চমৎকার উত্তর দেয়: ডিসিপ্লিন, রিইনভেস্টমেন্ট আর পেশেন্স। আর এই পুরো জার্নির রেজাল্ট অসাধারণ। গল্পের শেষে আমরা দেখছি একজন কমপ্লিটলি ট্রান্সফর্মড মানুষ। যে মানুষটাকে একসময় সবাই তাচ্ছিল্য করে বলতো তোর কিচ্ছু হবে না, যার নিজের উপরই কোনো ভরসা ছিল না, সেই মানুষটাই এখন অন্যদের জন্য একটা ইন্সপিরেশন, একটা এক্সাম্পল হয়ে উঠেছে। এই ট্রান্সফরমেশনটা শুধু ফিনান্সিয়াল না, এটা অনেক ডিপার। এটা তার সেলফ কনফিডেন্সের রেস্টোরেশন, তার সোশ্যাল রেকগনিশনের গল্প। যে মানুষটা হয়তো নিজেকে গুটিয়ে রাখত, সে এখন সমাজের চোখে একজন সাকসেসফুল আর রেসপেক্টেড পারসন। এটা প্রমাণ করে যে মানুষের ভেতরের উইল পাওয়ার আর ডিটারমিনেশন থাকলে বাইরের সব নেগেটিভিটিকেও ওভারকাম করা যায়। তার পরিচিতি বেড়েছে, মানুষ তাকে নতুন করে চিনতে শুরু করেছে।
এটা ভাবতেই ভালো লাগে। গল্পটা যেন একটা ফুল সার্কেল কমপ্লিট করল। মানে হতাশার অন্ধকার থেকে শুরু করে সাফল্যের আলোয় পৌঁছানো। ঠিক। আর শেষে গল্পটা আমাদের একটা সিম্পল কিন্তু ভীষণ পাওয়ারফুল লাইফ ফর্মুলা বা মন্ত্র দিয়ে যায়। হার মানিস না, অল্প থেকে শুরু কর, নিয়মিত থাক, একদিন দেখবি সাফল্য নিজেই তোর দরজায় কড়া নাড়বে। আমার মনে হয় এই কয়েকটা লাইনেই পুরো গল্পের এসেন্সটা ধরা আছে। খুবই সত্যি কথা। এই ফর্মুলাটা যেন পুরো গল্পের ফিলসফি। হার মানিস না, এটা বলছে মেন্টাল টাফনেসের কথা। অল্প থেকে শুরু কর, এটা বলছে প্র্যাকটিক্যাল স্টেপসের কথা। নিয়মিত থাক, এটা বলছে পারসিস্টেন্সি আর হ্যাবিটের গুরুত্বের কথা। আর ফাইনাল পার্টটা হলো রেজাল্টের অ্যাসিওরেন্স, সাকসেস আসবেই। এই পুরো প্রসেসটা প্রুফ করে যে আত্মবিশ্বাস তৈরি করা যায়, নিজের ভাগ্য বদলানো যায় যদি ঠিক পথে লেগে থাকা যায়। এখানে আরেকটা জিনিসও আমার মনে হয় নোটিস করার মতো। সে কিন্তু কোনো শর্টকাট নেয়নি, রাতারাতি কিছু পাওয়ার চেষ্টা করেনি বা অন্যের দেখানো কোনো গ্ল্যামারাস পথে দৌড়ায়নি। না, একদমই না। নিজের ক্যাপাসিটি বুঝে খুব ছোট করে শুরু করেছে, ধৈর্য ধরেছে, নিয়ম মেনে চলেছে। এই স্লো বাট স্টেডি অ্যাপ্রোচটাই হয়তো তার সাকসেসের আসল কারণ। একদম। অনেক সময় আমরা খুব ফাস্ট রেজাল্ট এক্সপেক্ট করি, কিন্তু সাস্টেনেবল সাকসেস সাধারণত ধীরে ধীরেই আসে। ফাউন্ডেশনটা স্ট্রং হতে টাইম লাগে। এই গল্পটা সেই স্লো কিন্তু শিওর সাকসেসের পথটাকেই হাইলাইট করেছে। সে অন্যের কথাই ইনফ্লুয়েন্সড হয়নি, নিজের পথে কনসিস্টেন্ট থেকেছে। এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মাসুদের লেখায় গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে একেবারেই জিরো থেকে শুরু করেও শুধু নিজের ইচ্ছাশক্তি, খুব সামান্য সেভিংস আর রেগুলার মানে কনসিস্টেন্ট হার্ডওয়ার্কের মাধ্যমে লাইফের ডিরেকশন চেঞ্জ করা পসিবল। এটা শুধু একটা গল্প নয়, এটা যেন হোপ, পারসিভিয়ারেন্স আর সেলফ বিলিফের একটা জীবন্ত ছবি। এটা শেখায় যে সিচুয়েশন যত টাফই হোক না কেন, নিজের ভেতরের পোটেনশিয়ালটাকে জাগিয়ে তুলতে পারলে আর ছোট ছোট কিন্তু কনসিস্টেন্ট স্টেপ নিতে পারলে ঘুরে দাঁড়ানো যায়। সাকসেস কোনো ম্যাজিক্যাল ঘটনা নয়, বরং এটা ডিসিপ্লিনড এফর্ট আর পেশেন্সের একটা ইনএভিটেবল আউটকাম। গল্পটা আমাদের ছোট থেকে শুরু করার ওপর, রেগুলার থাকার ওপর খুব জোর দিয়েছে। ওই যে প্রতিদিন 10 টাকা জমানো, ছোট ব্যবসা, ধীরে ধীরে গ্রোথ, এই পুরো প্রসেসটার মধ্যে একটা সিম্পলিসিটি আর ডিসিপ্লিনের সৌন্দর্য আছে। তবে গল্পটা শেষ হওয়ার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যেটা হয়তো আমাদের ভাবনার খোরাক দিতে পারে। আচ্ছা, কি সেটা? গল্পে আমরা দেখলাম ছোট ছোট স্টেপের পাওয়ার, কিন্তু একজন এন্টারপ্রেনিয়র বা লাইফে ইমপ্রুভ করতে চাওয়া যে কারোর জন্য কখন সেই ছোট স্টেপের পর একটা ক্যালকুলেটেড বড় রিস্ক নেওয়ার রাইট টাইম আসে? মানে এই ইনিশিয়াল সিম্পলিসিটি আর ডিসিপ্লিন বজায় রেখেও কিভাবে আরও বড় স্কেলে যাওয়া যায়? এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ ব্যবসা বা জীবন যখন বড় হয় তখন চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট হয়, কমপ্লেক্সিটি বাড়ে। ঠিক। তখন কি এই ইনিশিয়াল মেন্টালিটি, এই সিম্পল স্ট্র্যাটেজিগুলো একইভাবে কাজ করে, নাকি নতুন স্ট্র্যাটেজি, নতুন মাইন্ডসেটের দরকার হয়? ঠিক তাই। কিভাবে সেই ইনিশিয়াল স্টেজের ডিসিপ্লিন আর ভ্যালিউসগুলো ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে বা আরও কমপ্লিকেটেড সিচুয়েশনে ধরে রাখা যায়, অথবা কখন সেগুলোকে অ্যাডাপ্ট করার প্রয়োজন পড়ে? এটা এমন একটা প্রশ্ন যা এই গল্পের সাকসেস স্টেজ পেরিয়ে যাওয়ার পরের ধাপ নিয়ে আমাদের ভাবতে হেল্প করে। সত্যি ভাবনার বিষয়। গল্পটি লিখেছেন মাসুদ। আমরা চেষ্টা করলাম এই ইন্সপায়ারিং গল্পটার কোর মেসেজ, এর ভেতরের লেসেন্স আর ডেপথটুকু আপনাদের কাছে তুলে ধরতে। আশা করি এই আলোচনা আমাদের প্রত্যেকের লাইফে ছোট ছোট পজিটিভ স্টেপ নিতে একটু হলেও ইন্সপায়ার করবে।